আক্ষেপ আছে কোথাও কোনো জিনিস নিয়ে, যে কোথাও এটা হলে এরকম হতে পারতো, ওটা হলে এরকম হতে পারতো? আমি আক্ষেপ করার মেয়ে নই, কারণ আমি নেভার মাইন্ড বলে একটা ছবি বানিয়েছি। আই অলওয়েজ সে নেভার মাইন্ড। তোমার ছবিটাও রিলিজ সেই সময় হচ্ছে যেই সময় ওই নেক্সাসটা আর কাজ করছে না, এটা থেকে তুমি আশা দেখতে পাচ্ছ? যোগ্য অযোগ্যের বিচারে যেন রাজনীতিকরণ না হয়। তোমার কি ওই সময়টায় তোমার এরকম মনে হচ্ছে যে মানে ইট ইজ গেটিং টু সিরিয়াস অর হেভি অন মি? আমি ঠিক যতটা সিরিয়াসলি থিয়েটার করতাম, থিয়েটারের বাইরে আমার সমস্ত বয়ফ্রেন্ডসদের বাইরে দাঁড় করিয়ে রাখতাম। তুমি যেটা বলছো যে কোনোদিন থিয়েটার ছাড়তে পারিনি, কেন, এটার কারণটা কি? থিয়েটার না মানে অদ্ভুত জিনিস আছে এক আকাশের নিচে, সেটা হলো সেইখান থেকে যে একটার ব্যাংকটা বেরিয়েছিল, তারা পরম শাশ্বত চ্যাটার্জি। ভাবা যায়। তো তোমার এখন দাঁড়িয়ে কি মনে হয় বদলটা কতটা ঠিক, কতটা কিভাবে দেখো, তোমার পার্সপেক্টিভটা কি? তো আমার মনে হয় কন্টেন্ট তোমাদের মতো যারা এরম ধরনের পডকাস্ট করছে এবং কোট আনকোট এটা চালিয়ে যেতে পারছে। সো আজকে আমাদের সঙ্গে আছেন চৈতি ঘোষাল। একে মানে ওনাকে আলাদা করে ইন্ট্রোডিউস করার কিছু নেই, যারা আমরা মঞ্চ, সিনেমা এবং টেলিভিশনের পর্দায় এনাকে অনেকবার অনেক চরিত্রে অভিনয় করতে দেখেছি। আজকে আমাদের সঙ্গে আছেন চৈতি ঘোষাল। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কলিং মি। কেমন আছো? আমার আমি তো মোটামুটি আছি আর কি। আমি বলতাম 24-25 রকম আছি। তার কারণ হচ্ছে আমি আক্রান্ত জ্বরে। সেই জ্বরটার কারণ হচ্ছে আমার ছবি রিলিজ করেছে এবং প্রথম জ্বরটা শুরু হয়েছিল টেনশন দিয়ে। তারপর এখন জ্বরটা কমতেই চাইছে না। তার কারণ কিছু এমন ভালো লাগার কথা শুনেছি, পেয়েছি, লোকজন দেখছেন। তো আমি খুব কৃতজ্ঞ। নিজেকে যদি এক লাইনে বলতে হয়, যে একটা শব্দে যদিও ডিফাইন করা যায় বলে আমার বিশ্বাস নয়, তবে তোমার তো তাহলে তিনটে জায়গা, তিনটে দিক আছে আর কি, মানে থিয়েটার, টেলিভিশন, সিনেমা, মানে এটা হলো অ্যাক্টার সাইড। আরেকটা হলো একজন স্টোরি টেলার সাইড, যেটা তুমি রিসেন্টলি ডিসকভার করেছো এবং সবাই সেই গল্প বলাটাকে দেখছে এবং দেখে ভালো লাগছে। আমার তো ট্রেলারটা দেখেই অত্যন্ত ভালো লেগেছিল। থ্যাংক ইউ। মনে হচ্ছিল একটা অন্য গল্প বলার চেষ্টা আছে, যে গল্পটার স্পেসিফিক্যালি পার্সোনাল, মানে একটা পার্সোনাল জায়গা থেকে আর কি। অ্যাবসলিউটলি। এইটা কিভাবে ঘটলো, মানে এই স্টোরি টেলিং সত্তাটা কোথা থেকে আবিষ্কার হলো? আমার মনে হয় যে কোনো শিল্পী কোথাও না কোথাও তাদের কোনো না কোনোভাবে তারা গল্পই বলতে চায়। সে ছবি আঁকলেও সে গল্প বলতে চায়। আমি যেমন নন্দিনী যে করেছি রক্তকরবীতে, আমি প্রায় মানে 300-র ওপরে শোজ করেছি। তো বিভিন্ন সময় আমি যখন প্রথমে করেছি তখনও একটা গল্প বলেছি, কিন্তু সে গল্পের মধ্যে অনেকটা তৃপ্তি মিত্র ছিলেন। রক্তকরবী উনি যেরমভাবে বলেছেন, উনি যেরমভাবে শিখিয়েছেন। তারপরে গৌতম, বেশ অনেক দিন বাদে আমি 2011-তে গৌতম হালদারের সঙ্গে কাজ করি এবং ওখানে খুবই মঞ্চ সফল নাটক হয়, প্রযোজনা হয় এবং আমরা ওনার গল্পের সঙ্গে তখন কিন্তু আমি তখনকার পরিবেশ, তখনকার পরিস্থিতি, ওয়ার্ল্ড পলিটিক্স, এই জায়গা থেকে আমি নন্দিনীকে অ্যাপ্রোচ করেছি। তারপরে দীর্ঘদিন একটা বন্ধ ছিল নাটক নানান কারণে। তারপর একটা ঘটনা ঘটলো, যে ঘটনা আমাদের সবাইকে রাস্তায় নামিয়ে দিল এবং ভেতর থেকে নাড়িয়ে দিল। তার জন্য রাজনৈতিক কোনো রঙের দরকার পড়েনি। তার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে সাহস এবং প্রতিবাদ এবং দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ইমোশন। সেখান থেকে আমি, আমার নন্দিনী প্রতিবাদ করলো, আমার নন্দিনী
তথাকথিত রাবীন্দ্রিক নন্দিনী নয়, যেটা মানুষ মনে করে আসলে রাবীন্দ্রিক। তো সবটাই রাবীন্দ্রিক। হ্যাঁ, আসলে সবটাই রাবীন্দ্রিক। অনেকে বলে আচ্ছা রক্তকরবী খুব মডার্নাইজ করে, মানে রবীন্দ্রনাথের থেকে আর কি মডার্নাইজ করবে। কারেক্ট, এক্স্যাক্টলি। তো আমার নন্দিনী চৈতি, যে চৈতি এতদিন ধরে এত কিছু ঘাত প্রতিঘাত, এত কিছু দেখার মধ্যে দিয়ে কথা বলেছে, তো সেটাতেও আমি কিন্তু একটা স্টোরি শুরু একদমই, করেছি। আর নেভার মাইন্ড গল্পটা প্রথমত আমি বলি, এইটা একটা নেভার মাইন্ড তো একটা বার, আমার ছবিতে বারের নাম, বাট ট্রিবিউট টু কার্ট কোবেন। হুম, তো সেটা সম্রাট, যার গল্প সে করেছে। আমার গল্পের মধ্যে একটা শহর আছে, এবং পার্ক স্ট্রিট কলকাতার একটা খুব ইম্পর্ট্যান্ট শহর। প্রত্যেকের কিছু না কিছু পার্ক স্ট্রিট নিয়ে গল্প, ভালো মন্দ, Correct, সুখকর, correct. ছোটবেলা আছে। আমার একদিনের গল্প, মাল্টিপল ন্যারেটিভ। একটি মেয়ে, সে বারবার কলকাতায় আসে ফিরে কিছুর একটা খোঁজে। একটি ছেলে, সে অ্যাংলো ইন্ডিয়ান ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, সবাইকে ওই জায়গায় চেনে, নানান রকম একটু আধটু উল্টো সিধে কাজও সে করতে পারে, আইএনআর নিয়ে কিছু গণ্ডগোল থাকে সেগুলো সে করে, বাট কাঁধে একটা গিটার থাকে এবং বারে গিয়ে সে গান গায়। হুম, তো তার, এবং সে মৌলিক গান গায়। আমি ওইখানেই আমি দেখেছি এখনকার যে সাম্পলে সেলসের যে কালচার, যেটাতে আমরা বড় হয়েছি, এখন কিন্তু হিন্দি গানও হয়। হুম, হুম, তো সেটাও আমার কাছে আছে। দাদা ভাইয়ের গল্প আছে, আরও নানান টেবিলের গল্প আছে, আর কিছু চান্স মিটিং আছে, একটা দুটো মানুষের চান্স মিটিং, এবং জীবন কি একদিনে বদলে যায় একটা রাত্রিরে, আর শহরটা কি চুপ করে দেখে। এই শহরটা আমি যে দেখলাম আর ছবিটা বলতে চাইলাম। হুম। এরকম মানে অন্য একটা যা গল্প আমরা দেখি, যেভাবে দেখি, ধরো গল্প তো একই রকম হয়, দুটো মানুষের কম ইয়ের গল্প, কিন্তু প্রত্যেকটা গল্প আলাদা, কারণ এক একজনের পার্সপেক্টিভ আলাদা, তোমার বড় হওয়া আলাদা, তোমার বোধ আলাদা, তোমার আমার সেক্ষেত্রে আমার সম্পূর্ণ আলাদা, তাই কারণেই গল্প আলাদা আলাদা হয়। ঠিক। তা তুমি যখন এই গল্পটাকে কনসিভ করছো বা এই গল্পটাকে ভাবছো, তখন তোমার মাথায় কি ছিল যে আমি কি বলতে চাই? আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বেশ কয়েকটা ভাবনা, যেগুলো অনেকগুলো স্তর আছে। তার মধ্যে একটা শহরের গল্প বলতে চেয়েছিলাম, যে শহরের পার্ক স্ট্রিট মানেই খুব ঝলমলে নিয়ন আলো, যেটা আমার ছবিতে আছে। তার ঠিক পেছনেই একটা নগ্ন চেহারা আছে, আন্ডারবেলি অফ কলকাতা, সেটাও আছে। তারও নজির আমরা অনেক দেখেছি। সামনে যেইগুলো ফাসাড হোটেল, তার পেছন দিকটা পুরনো বাড়ি। আমরা স্টিফেন্স কোর্টে শ্যুট করেছি, আমরা ফ্লুরিজের ওপরটা শ্যুট করেছি, কেমন দেখতে লাগে। এবং আমি ওইটা মেলাতে চেয়েছি, যারা বার রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, লাইভ মিউজিক শুনছে, তাদের একটা নিশ অডিয়েন্স আছে এগুলো শোনার, গান শোনার, বা তাদের হাতে কিছু টাকা নিশ্চয়ই আছে, তাই তারা এরকম জায়গায় গিয়ে খাচ্ছে। আবার ওই পার্ক স্ট্রিটের যারা ফুটপাতে রাত্রিবেলা শুয়ে থাকে, ঠিক আলোগুলো ঝাঁপগুলো বন্ধ হয়ে গেলে তারাও কিন্তু অনেকটা দেখে। আমার একটি চরিত্র বাদশা, তার কিন্তু এই যে জগৎ হয়ে যায় ওই পার্ক স্ট্রিট, ওটা কিন্তু ওর স্টেজ হয়ে যায়। তখন ও কিন্তু বার করে ওর নিজের গল্পগুলো। আর ঠিক মানুষের জীবনে আমার ভীষণ মনে হয়েছিল যে আলাদা কোনো গল্প বলতে চাইনি আমি। বাঙালি মধ্যবিত্ত পরিবারের বেশ কয়েকটি পরিবারের গল্প, যেখানে খুবই তথাকথিত দাদা ভাই, মেয়ে, নানান রকম ছেলে, নানান রকম চরিত্র আছে। এই যে প্যান্ডেমিকের পরে বড় বড় কোম্পানিগুলো মার্জ করে গেল, তাতে অনেকে চাকরি গেল, এবং
এই যে পাশাপাশি বসে একটু চিল করছি, একটু কথা বলছি, সেটাও কিন্তু আমি জানি যে আমার চাকরি যাওয়ার কারণ আমার সামনে বসে আছে, সেটাও দুটো পেগের পর বেরিয়ে আসে। এই যে একটা জটিল জায়গা, সেইটা আমি বলতে চেয়েছিলাম। তোমার পার্সপেক্টিভ দিয়ে তুমি যেভাবে দেখেছো সেটাই তুমি বলতে চেয়েছো। যেভাবে দেখেছি, যেভাবে স্টাডি করেছি, এই যে কর্পোরেটটা তো আমি নিজে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু মানে সবটাই তো নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে না, মানে ওটা পারাও যায় না বা দরকারও নেই। দরকারও নেই, দেখতেও হয়, জানতেও হয়, খবরও রাখতে হয়। এই যে পিঙ্ক স্লিপ ধরিয়ে দেওয়া, এটা প্যান্ডেমিকের পরে আমাদের মধ্যবিত্ত সমাজের একটা খুব বড় বিষয়, যে কারোকে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু আমি খুব একটা দেখিনি গল্পে এসেছে। আজ আমার গল্পটা ভীষণ সমসাময়িক, আজকের গল্প। আজকের ছেলেমেয়েরা তারা কিন্তু যে গানগুলো শোনে, যে কথাগুলো, যে স্বপ্নগুলো দেখে বা ভাঙে যে স্বপ্নগুলো, সেগুলো কিন্তু রূপম ইসলামের কথায় আছে, সুরে আছে। তো সেটাও কিন্তু মিশে যায়। আমি আরেকটা জিনিসও মনে হয়, বাংলা ছবিতে অনেক দিন আজকের যে 20+ থেকে 30-35 ওদের গল্পগুলো খুব একটা মানে দেখতে পাই না। সেটাও আমার একটা মানে, গল্পটা যখন আমি পেলামই তখন আমি ওটা ডেভেলপ করেছি। গল্পটা কিন্তু এক পাতার একটা গল্প ছিল, ডেভেলপ করেছি। বেশ, আমার এখানে আমরা জেনারেলি শুরু করি ছোটবেলা দিয়ে, তো আমরাই আবার ছোটবেলায় ফিরে যাই। তোমার ছোটবেলাটা কোথায় ছিল, কিভাবে কেটেছে, এবং চারপাশে নিশ্চয়ই ওই পরিবেশটার মধ্যে দিয়ে কেটেছে, সেটা কিরম ছিল একটু যদি বলো। আমার ছোটবেলাটা কেটেছে, আমি যখন মানে স্কুলে ভর্তি হয়েছি, আর নার্সারিতে তো আমরা সবাই কেউ সত্যি কথা বললে এটাই বলবে যে ABCD আগে শিখেছি। আমি যখন বাংলা পড়তে জানতাম না, তখন আমার মা, তৃষ্ণা আমার মায়ের নাম, আমার বলতে খুব ইচ্ছে করে আর কি নামটা, তো মা আমাকে ডাকঘরের অমল মুখস্থ করাতো বলে বলে, তো আমি ওটা শুনতাম, তাই জন্য এখনও স্ক্রিপ্ট শুনলে আমার চট করে মুখস্থ হয়ে যায়। তো আমার ছেলেবেলাটা কিন্তু ওই ডাকঘরের অমল একটা খুব বড় বিষয় আমার কাছে। তৃপ্তি মিত্র, শম্ভু মিত্রর সঙ্গে অভিনয়, মানে ওদের জগৎটা আমাকে ওরা যেরকমভাবে দেখিয়েছে সেটা অনেকটা খুলে গেছে। একেবারেই ছোটবেলায়, একদম ছোটবেলায়, 5.5 বছর বয়সে। তো আমি আজকে অমর্ত্যকে এরমভাবে মানুষই করতে পারতাম না যদি না আমি অমল হতাম। তো আমার ছোটবেলাটা এরকম থিয়েটার, সিনেমা। তবে একটা কথা পরিষ্কার বলা ছিল যে পড়াশোনাটা কিন্তু করতে হবে, আর এটা না ওই পড়াশোনার একটা খুব সিরিয়াস কাজ, এটা আমি ছোটবেলা থেকে জানি। এবং আমি যদি একটু বেশি পড়তাম, আমাদের বাড়িতে ছোট বাড়ি, সে বাড়িতে হেনলোক নেই, তারা এসেছেন, তারা বসে তুমুল হচ্ছে বাইরের ঘরে, আমি একটা কোণে বসে পড়ছি, বাবার বন্ধুরা, বিখ্যাত লোকজনরা এসে বলছে চৈতি এত পড়তে নেই, ভালো যারা বুদ্ধিমতী তারা মাত্র 5 ঘন্টা পড়ে। সুতরাং আমার ছোটোবেলাটা এরকম। আমার ছোটোবেলাটা রবিবার দিন খাবার টাবার, মাংস ভাত হবে, আমি জানি চাটনি হবে, এই হবে, তার কারণ সবার সাথে খাবো। সকাল থেকে মানে 12টা থেকে রিহার্সাল হবে পুরো বাড়িটা জুড়ে, কারণ বাইরের ঘরটা তো ছোট, তাই যে কোনো একটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমাদের ঘর দিয়ে, এর ঘর দিয়ে, ওর ঘর দিয়ে, পুরো বাড়িটা মুহূর্তের মধ্যে রিহার্সাল রুম, এবং আমরা তো ওদের জন্য ওয়েট করতাম। তো এইরকমভাবেই কেটেছে। এবার সেই সময় বন্ধু বান্ধব, মানে এটা তো একটা জগৎ, যে জগৎটা আছে, তার ছাড়া স্কুল, বন্ধু বান্ধব তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, আমি ইংরেজি স্কুলে পড়তাম, আমি কনভেন্টে পড়তাম, অক্সিলিয়াম কনভেন্টে। আমি কলকাতায় আসতেই চাইনি, ওখানে ওরা এত আমার বন্ধু ছিল। কোথায় সেটা? অক্সিলিয়াম কনভেন্টটা হচ্ছে ব্যান্ডেল চার্চের আন্ডারে, একটা ডন বস্কো আছে, একটা অক্সিলিয়াম কনভেন্ট আছে। আমি ব্যান্ডেল চার্চের কনভেন্টে, ওখানে তখন বাবা
চলে গিয়েছিলেন ওখানে জুট আচ্ছা। মিলসে। তো আমরা পেরিয়ে হুগলি নদী পেরিয়ে প্রথমে আমাদের একটা জুট মিলের লঞ্চ ছিল, সেই লঞ্চে আমি আর আমার ভাই স্কুলে যেতাম এবং ওয়াটার বটলগুলো গঙ্গায় ভাসিয়ে দিতাম, দিয়ে বলতাম লঞ্চকে ওইদিকে যাও ওইদিকে যাও। আর যেহেতু বড় অফিসারের ছেলে মেয়ে, লঞ্চওয়ালাকে যেতেই হতো। তারপরে বোধহয় উনি আর সহ্য করতে পারেননি আমাদের এরকম দুষ্টুমি, গিয়ে বাবাকে বলেছে, তারপর থেকে ট্রেন। তো দুষ্টু ছিলে এমনি? না, খুব একটা নয়। আই ইউজ টু গেট আওয়ে উইথ দুষ্টুমি। আচ্ছা। আমি দুষ্টু ছিলাম, যত বড় হয়েছি আরো বেশি হয়েছি দুষ্টু। কিন্তু আমার ভাই খুব দুষ্টু ছিল সোমনাথ, কিন্তু ও ধরা পড়ে যেত। আর ছোটবেলায় এই যে ধরো একটা সিরিয়াস, আমি এটা অনেককেই জিজ্ঞেস করেছি যারা এই ধরনের পরিবেশে বড় হচ্ছে, আমিও তাদের মধ্যে একজন, যার বাড়িতে গান, আঁকা, নাচ সব সময়, বা আমাদের বাড়িতে নৃত্যনাট্যের রিহার্সাল হচ্ছে। আমার কোনো কোনো সময় মনে হতো যে ইট ইজ গেটিং টু সিরিয়াস ফর মি, মানে ওকে, সেই কারণে আমার মনে হতো বারবার যে বন্ধু বান্ধবের সঙ্গে যে সময়টা, দুটোই ভালো লাগতো, এটা ভালো লাগতো না তা বলছি না, খুবই এনজয় করতাম। কিন্তু আমার বাইরে একটা বন্ধু বান্ধবের জগৎ ছিল, যেখানে আমি তাদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, গাছ থেকে আম পাড়তাম, বিভিন্ন জায়গায় মানে সাইকেল নিয়ে এক্সপ্লোর করতাম, এইসবগুলোও করতাম। তোমার কি ওই সময়টায় তোমার এরকম মনে হচ্ছে যে মানে ইট ইজ গেটিং টু সিরিয়াস অর হেভি অন মি? আমি আমার একটা আরেকটা দিক আছে, যেটা হচ্ছে আমার ভীষণ একটা যার জন্য এই ছবিটা করা আমার পক্ষে, মানে চট করে আমি বুঝতে পারতাম, মানে পার্ক স্ট্রিট কালচারটাও আমার পক্ষে খুব ইজিয়ার হয়েছিল বোঝা। কারণ আমার একটা ভীষণ কসমোপলিটান একটা আছে, একটা মানে জগৎ ছিল। অনেকেই ছিলেন যারা পুরনো বাবার বন্ধু, পিসির বন্ধু, যারা অ্যাংলো ইন্ডিয়ানস, বা যারা অন্য ধরনের, মানে অন্য ভাষার, অন্য প্রফেশনের লোক। তো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতো। বাবা কিন্তু তখনকার দিনের লোকজনরা না, মানে আর্টিস্ট হলেও দে ইউজ টু কোলাবোরেট, অনেক বিভিন্ন জগতের লোকেদের সঙ্গে একটা মেলামেশা হতো। ঠিক। তো সেইটা আমার হতো, সেটা ছিল। হ্যাঁ সেটা ছিল আমার। মানে আমি ঠিক যতটা সিরিয়াসলি থিয়েটার করতাম, থিয়েটারের বাইরে আমার সমস্ত বয়ফ্রেন্ডসদের বাইরে দাঁড় করিয়ে রাখতাম, এবং তারা সবাই, এবং আমার এখনও মনে আছে আমার একজন বন্ধু বলছে যে এটা কী যে করে না চৈতি, সবাইকে এক সময় টাইম দিয়েছে, প্রত্যেকে যাচ্ছে আমার সঙ্গে। এবং আমার এটাও মনে আছে, আমি তারপর ইংলিশ অনার্সে ভর্তি হলাম গোখলেতে। আমি ইপসেন টিপসেন লোকজনকে প্রেজেন্ট করতাম, দু একজন ভয় পালিয়ে গেছে, তখন আই থট দ্যাট নো, ইট ইজ গেটিং টু সিরিয়াস নাও, বাট আমি ওরকমও, মানে আই হ্যাড টু ডিফারেন্ট, এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়। আমার বন্ধু বান্ধবরাও তাই আর কি। আমার পরবর্তীকালে যারা আমার দু একজন আমার খুবই কাছের বন্ধু, যেমন দেবলীনা, সুদীপা বসু, কমলিকা, রনি, মানে এরা অ্যাকচুয়ালি, ঋতুপর্ণা, ওর সঙ্গেও আমার বহুদিনের বন্ধুত্ব। তো ওই একসঙ্গে বেড়ে ওঠা, এই যে সময়টার কথা বলছো তুমি, সেখানে তুমি সিনেমা এবং টিভিতে, টেলিভিশনে এই যে একটা শিফট তো হলো, তার মানে সেইটা কোন সময়টা, মানে থিয়েটার করছো তারপরে এটার মধ্যে কখন এলে? আমি তো সিনেমা, মানে আমি যখন স্কুলে, মানে ক্লাস 10-এ পড়ি না, তখন ক্লাস 8-9-এ পড়ি, তখন অপর্ণা সেন একদিনকে আমাদের বাড়িতে রিহার্সাল হচ্ছে, এবং আমাকে বাবা একটু আগে ছুটি দিয়েছে, তো ওখানে সবাই রিহার্সাল হচ্ছে, হঠাৎ দেখি একটা খুব, মানে একটা চাঞ্চল্য কিছু একটা ঘটে গেল সবার মধ্যে, কি হচ্ছে ব্যাপারটা। তো তখন আমি দেখলাম অপর্ণা সেন এসেছেন, আমি রীনা কাকিমা, এখনও বলি রীনা কাকিমা। তো মুকুল শর্মা আমার কাকা
ছিলেন, কঙ্কনার বাবা। তো সেই জন্যে আমি দেখলাম রিনা কাকিমা এসে স্ট্রেট আমাদের ওই ঘরটা পেরিয়ে খাওয়ার ঘরে আসলেন। তখন আমার মার সাথে একটা তর্ক হচ্ছিল যে মা আমাকে বলছে তোমরা যাও, তুমি আর তোমার বোন যাও, তোমরা বার্থডেতে যাও, 6:30 যাচ্ছ, এই 7:30 চলে এসো। আমি বললাম তাহলে আমি যাবই না। এই নিয়ে একটা বিশাল চলছে। তো রিনা কাকিমা দেখছে তারপর আমি বেরিয়ে গেছি। তারপর কি হয়েছে আমি জানি না। পরের দিন যখন স্কুলে যাওয়ার জন্য আমি খাচ্ছি, তখন মা আমাকে বলছে তুমি কিচ্ছু খাও না, তুই টিংটিংয়ে রোগা, খাও ভালো করে, খাও ভালো। আমি ভাবছি আমি তো কোনো দিনই খাই না, আজ কেন বলছে? তো তখন বুঝতে পারলাম মায়ের ফ্রাস্ট্রেশনটা, যে রিনা ভেবেছিল তোমাকে একটা ছবিতে নেবে, কিন্তু তুমি এত রোগা বলে নেয়নি, মার মন খারাপ হয়েছে। তো সেই ছবিটার নাম পরমা। তো পরমাতে আমি ওই রাখি গুলজারের যে মেয়েটি, অ্যাডালোসেন্ট একটি মেয়ে, ওইটা আমার প্রথম ছবি। তো ওই ছবিটা করার পরে গৌতম ঘোষের সঙ্গেও কাজ করি, কিন্তু আমি মূলত থিয়েটারটা ভীষণ, মানে থিয়েটার না করলে আমি পারবো না। আমি যে অনেক থিয়েটার করেছি তা নয়, কিন্তু আমি থিয়েটারটা ছাড়তে পারিনি। এটা কেন? এই যে এই থিয়েটারের আমি দেখেছি, আমার ক্ষেত্রেও এটা হচ্ছে, যদিও আমি অনেক দিন থিয়েটার থেকে ডিট্যাচড, কিন্তু থিয়েটারের মধ্যে কি আছে যেটা তুমি যেটা বলছো যে কোনোদিন থিয়েটার ছাড়তে পারিনি, বা থিয়েটারের সঙ্গে ওই ব্যাপারটা আছে, এটা কেন? এটার কারণটা কি? থিয়েটার না, মানে মানুষকে তৈরি করে, গঠন করে, একদম প্র্যাকটিস করতে হয় তো রোজ। আর ওই টাকার বিষয়টা ক্যানট বি দ্য রিজন টু স্টপ থিয়েটার। তুমি একটা প্রযোজনা করতে চাইছো, আমি রক্তকরবীতে অনেক আমার খরচ হয়েছে, রক্তকরবীতে আমি এমনভাবে করতে চেয়েছি, আমি তাকে নিতে চেয়েছি, ওকে নিতে চেয়েছি, এরকম মানে মূলত নির্মাণ করার জন্যে আমার 10টা রিহার্সাল যদি আমার লাগে, এইগুলোতেই খরচ হয়। হ্যাঁ, কিন্তু এটা ক্যানট বি দ্য অনলি রিজন। সিনেমাতে কিন্তু তোমার একটা মিনিমাম টাকা লাগবে, এবং সিনেমার লোকজনরা চলে যাবে, আর থিয়েটারের লোকজনরা, তুমি তো একটা দল করেছো, সে দলটা তো যাপন করছে তোমার সঙ্গে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে কালো কালো মাথাগুলো, যারা তোমার আত্মীয় নয় কিন্তু আসলে পরম আত্মীয়, তারা যখন তুমি একটা, কারণ আমি প্রসিনিয়াম থিয়েটার করছি, কারণ একটা এলিভেটেড স্টেজে দাঁড়িয়ে এরমভাবে দেখছে, আমার মাঝে মাঝে চোখ পড়ে যায়। আই ক্যানট ফরগেট দ্যাট লুক। কি এমন করেছি জীবনে যে এরমভাবে মানুষ দেখছে, এটার জন্য এত কৃতজ্ঞতা, এটার জন্য মানুষ হিসেবে আমি আরও 10 মাইল হাঁটতে পারি ওটার জন্য। কোনো দর্শক আমার দিকে এরমভাবে তাকিয়ে দেখছে, দ্যাট ইজ দ্য অনলি রিজন। এটা সিনেমা আমাকে দিতে পারে না, কারোকেই দিতে পারে না, কারণ ওটা রিফ্লেকশন, আর এটা লাইভ হচ্ছে, জ্যান্ত। তাই আমাদের সবসময় মানে ইচ্ছে থাকে আর কি জ্যান্ত করে। আমিও সারাক্ষণ চেষ্টা করেছি আমার সব চরিত্রগুলো যেন জ্যান্ত হয়, তার পেছনে যে একটা ওয়ার্ল্ড আছে সেটা যেন থাকে। এবং সেটা তো থিয়েটারের ওই লাইভ রিয়াকশনটা, ওটা একটা আলাদাই জিনিস, একেবারে আলাদা। একটা এই যে ধরো যখন প্রথম কাজ করা শুরু করলে, তারপর তো বড় হলে আরও প্রচুর কাজ, মানে কাজের সংখ্যা হিসাব করলে তো মানে বোধহয় অনেক কাজ তুমি করেছো। অনেক কাজ করি, মানে টেলিভিশন করেছি, টেলিভিশনে আমি, হ্যাঁ এটা একদম ঠিক। আমিও মাঝে মাঝে ভাবি এটাতেও করেছি, ওখানেও গেছি, ওটাও করেছি, এটা ঠিক আমি খেয়াল করিনি যে কখন, মানে ইটস লাইক এরমভাবে যখন মুখটা ঘোরালাম দেখলাম 20 বছর পেরিয়ে গেছে। তবে আমি টেলিভিশনের ভীষণ কৃতজ্ঞ যে আমরা যখন টেলিভিশন করতে শুরু করেছি তখন কিন্তু খুব শিক্ষিত লোকজন, যারা সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, ভেবেছে, একটা ভিজুয়াল মিডিয়াম, এত এত স্ট্রং একটা মিডিয়াম যেটা সর্বত্র সবার ঘরের মধ্যে পৌঁছে গেছে, সেটা ছেলে খেলা করার জিনিস নয়। তো
সেটা তারা করেছেন, রবি ওঝা করেছেন, আমার হাজবেন্ড রণজিৎও তখন মানে পরবর্তীকালেও ডকুমেন্টারি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা বিদেশে পেয়েছে, কিন্তু ও তখনও ওইভাবেই আমাদের সঙ্গে আলাপ হয়েছিল। তারপরে অঞ্জনদা করেছেন, সবাই করেছে। টেলিভিশন, আমার মনে হয় টেলিভিশনকে না একটা বেশ কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাই টেলিভিশনকে একটু অন্য চোখে দেখ। টেলিভিশন তো আমার না সামহাও এটাতে খুব অসুবিধা হয়। আমার মনে হয় প্রথম কথা হলো যে কোনো মাধ্যম, সে মাধ্যম মানুষের জন্য, সে মাধ্যম মানুষের বিনোদনের জন্য, এবং বিনোদনের জন্য যারা কাজ করে তারা খুব সিরিয়াসলি কাজ করে আর কি। কারণ আমার মনে হয় টেলিভিশনে কাজ করা কঠিন বেশি আরও, কারণ খুব কঠিন। টেলিভিশনে তোমার প্রত্যেকটা মোমেন্টে একটা মানুষকে ওইভাবে ধরে রাখা একজন অভিনেতার জন্য আরও বেশি কঠিন বলে আমার মনে হয়। এবং মানে এক্সপেরিমেন্ট করা যায়, যেটা আমরা রবি ওঝার, আমার মনে আছে রবি ওঝার সঙ্গে যখন আমি কাজ করছিলাম এক আকাশের নিচে, তখন বাকি যারা এক আকাশের নিচে করেননি তারা সবাই বলছিল তোরা কি করিস রে অরোরা স্টুডিওতে সারা দিন সারা রাত ধরে। বাবা, আমরা তো তখন দূরদর্শনে অন্যান্য সিরিয়াল হতো, সেগুলোও যথেষ্ট পপুলার হতো। তারপরে যে টেলিভিশনের ভাষাটা বদলে দিল রবি ওঝা, এখনও দেবলীনা বা কমলিকা বা অন্যান্য যারা যখন আমার সঙ্গে আসে তখন ওটা সবচেয়ে বেশি ভিউজ হয়। আমি ভিউজ নিয়ে একদম মাথা ঘামাই না, কিন্তু একটা কথা মনে হয় 20 বছর আগে একটা সিরিয়াল করেছি, এখনো মানুষ মনে রেখেছে। তো সেটাতে আমি খুব, এবং শুধু মনে রাখিনি, আরেকটা অদ্ভুত জিনিস আছে এক আকাশের নিচের, সেটা হলো সেইখান থেকে যে একটার ব্যাংকটা বেরিয়েছিল, পরম রুদ্র শাশ্বত চ্যাটার্জি রুদ্রর সঙ্গে তো একটা ক্যারেক্টার, ওরম একটা ভাবা যায়। আমি জাস্ট ভাবতেই পারি না ওই এক আকাশের নিচেটা একটা কনিনিকা, মানে কত অ্যাক্টর বেরিয়েছে ওইখান থেকে, এবং ডিরেক্টরস। আমার যে ছবির যে সিনেমাটোগ্রাফার, ছবিটা দেখতে অন্যরকম হয়েছে, সবাই বলছেন পছন্দ হয়েছে। তো আমি বলবো গোপী ভাগত, গোপীদা তখন মানে আদিদাকে অ্যাসিস্ট করতো। তো গোপীদা ওই সময় থেকে, এবং একটা না পুরো টিম, যে টিমটার ক্যামেরাম্যান হয়ে গেল, ব্যবসা শুরু করলো লোকজন, তারা সাউন্ড রেকর্ডিস্ট হয়ে গেল, রবি ওঝা। এবং আমার ছবির ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব লং টেকস আমি ইউজ করেছি, তার জন্যে ছবিটা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু আমি সেটাকে আই টুক দ্য চান্স। আমি ওই ঠাক ঠাক করে কাটা হচ্ছে এবং ফাস্ট পেস করার জন্যে না, একটা ভবঘুরে যদি ঘুরে বেড়ায়, মানে বা একজন ভিখিরি যদি পার্ক স্ট্রিটে ঘুরে বেড়ায়, সে তখন খুব দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায় না, যদি না তার গাড়ি থেকে সে ভিক্ষেপ চায়। তো ওইটা কিন্তু রবি ওঝার কাছ থেকে আমি শিখেছি, হাউ টু ক্রিয়েট আ লং টেক প্রপারলি। এবং রবি ওঝার সম্পর্কে আমি যতজনের সঙ্গে কথা বলেছি, প্রচণ্ড মানে আলাদাই একটা লেভেলের মানুষ বলে তারা বলতেন আর কি। তুমি কিভাবে দেখেছো রবি ওঝাকে, মানে কাজ করার সময় কি কি সেই সময়ের কিছু অভিজ্ঞতা? রবি, আমরা সবাই ওকে রবি বলে ডাকতাম, হ্যাঁ, মানে কোনিও রবি বলে ডাকতো। তো রবি যেটা করতো, রবিকে আমরা প্রথমত ইম্প্রোভাইজ করে একটা সিন করা, যে কতটা করা যায় সেই যে কনসেপ্টটা, সেটা রবি ওঝা, এবং সেটা আমাদের আর্টিস্টদেরকে ভীষণ যত্ন করে প্রাধান্য দিত এবং বলতো যে তুমি বলো যে তোমার কি মনে হচ্ছে, এবার তোমার যেটা মনে হচ্ছে সেটা রবি নেবে না। 1 থেকে 10 অবধি বাদ দিয়ে দিল, 11 নম্বর যেটা তুমি বলছো, মানে ইউ আর পুশ টু দ্য ওয়াল, সেখান থেকে যেটা বেরোয় সেটা খুবই মানে অন্যরকম একটা, সেটা আমাদের বুঝতে একটু সময় লেগেছিল, আমাদের মুভমেন্ট করতে একটু সময় লেগেছিল, ক্যামেরা কি করে নিতে হয়, লেন্সের কোন দিকে তাকালে তোমার কি হয়, এগুলো সব আমরা
থেকে শিখেছি এক আকাশের নিচের থেকে, এটা রবি শিখিয়েছে। এবং ভাবা যায় না যে সত্যি তো সারা রাত ধরে শুটিং করতো রবি, কেউ হাই তুললেই বলতো গুড মর্নিং। তো তখন কিন্তু প্রচুর ফিল্মের গল্প, নতুন ছবির গল্প, পুরনো ছবির গল্প, রবি তো ফিল্ম ইনস্টিটিউটের ছেলে, পুনা ফিল্ম ইনস্টিটিউটের গল্প, এগুলো কিন্তু আমাদের সেটে হতো, যার ফলে ছোট যারা দে গট ইন্সপায়ার্ড টু ডু সামথিং গুড, উই গট ইন্সপায়ার্ড টু ডু সামথিং গুড। এই মানুষগুলো বোধ হয় আমার মনে হয় একটা জেনারেশনকে ইন্সপায়ার করার মতো মানুষ, আমার মনে হয় রবি Absolutely. ওঝার মতো মানুষ। কারণ একটা ল্যাঙ্গুয়েজ বদলে দেওয়া টেলিভিশনের, এবং তারপরেও যতদিন তিনি কাজ করেছেন এমন এমন কাজ, রিমার্কেবল কাজ করে গেছেন টেলিভিশনে, যেটা জাস্ট মানে ভাবাই যায় না। অথচ এখনো অবধি তার ছায়া আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো অ্যাবসলিউটলি আমি তো ভীষণ মিস করি রবিকে। তোমার তারপরেও তো অনেক কাজ করেছো তুমি এবার। হ্যাঁ, আমি তো সব ডিরেক্টরসদের সঙ্গেই তখনকার দিনে, মানে এক আকাশের নিচের সময় অ্যাক্রস দ্য চ্যানেল, তখন অনেক অ্যাওয়ার্ডস হতো, তখন সেগুলো পুরস্কৃত করা হতো। আমি যেমন এক আকাশের নিচেও করেছি একেবারে অন্য ধরনের, আমি আবার জামাই রাজাও করেছি, উইচ ইজ ভেরি পপুলার জিতে। সেটার ধারাটা খুব এখনকার ধারার মতো। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন টেলিভিশনের সিরিয়ালগুলোকে একটু ছেলে খেলার মতো করে অভিনেতা অভিনেত্রীরা ভাবেন, এবং তারা নিজেদেরকে 100% দেন না। অনেক সময় দেখি যে উল্টো দিকে ডায়লগ বলে দেন, তখন ডায়লগ বলে, মুখস্থটা করে না। তো আমি যখন অভিনয় করছিলাম তখন আমাকে বলছিল যে আমি তোমায় বলে দিচ্ছি, তুমি জাস্ট লাইনটা বলো। বললাম তুই কী করে জানবি আমি কী করে বলবো? না, আমি তোমায় বলে দিচ্ছি, তারপর তুমি তোমার মতো। না, আমি অত গুণী নই, আমি আমারটা আমার মতো করেই বলবো। তো এইগুলো আমরা ভাবতে পারি না। মানে ধরো আমি আর তুমি এখানে একটা ক্লোজ একটা স্পেসে আমরা আজকে এটা করছি, উল্টো দিকে তুমি দেখছো কেউ একজন হয়তো আওয়াজ করছে না, সে ফিসফিস করছে, সে এটা করছে ওটা করছে। সো আমি এরকম কথা বলতে বলতে আমার চোখ পড়বে। তো এতটুকু সম্মান নেই যে আমি অভিনয়ের সম্মান চাইছি না, আমি বলছি রোজ তো তারা ওখান থেকে টাকা রোজগার করছে, টেকনিশিয়ানস থেকে আরম্ভ করে সমস্ত আর্টিস্টরা, তারা একটা সচ্ছল জীবন পাচ্ছে, সেখানে একটু ইম্পর্টেন্স দেবে না সেই কাজটাকে? এত ছেলে খেলা, শুধু হোর্ডিং আর শুধু বাইরের শো মুছে যাচ্ছে। তাই জন্যে ঠিকই, এটা তুমি ঠিকই বলেছো যে তারা পরবর্তীতে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব দুঃখের। খুব দুঃখের। একটা পপুলারিটির শিখরে উঠে তারপর তারা আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমার মনে হয় এখানে আরও একটা ব্যাপার আছে, যে পপুলারিটি পেয়ে গেলে তাদের মনে হয় এটা তো আই ডিজার্ভ দিস, আমি এটাই আমার পাওনা। এবং অ্যাকচুয়ালি যে তার জন্য তারপরে সেটা ধরে রাখার জন্য অনেক কাজ করতে হয়, এটা মানে খাটতে হয় অনেক, এইটা বোধহয় তাদের কোথাও একটা মাথায় এটার জন্য একটা না গ্রুমিং দরকার, যেটা এটা আমি আমার নিজের ছেলে বলে বলছি না, তার কারণ ইট ইজ অ্যান এক্সাম্পল, যেহেতু ও ফিল্ম স্কুল থেকে পড়েছে, ও যদিও অভিনয় নিয়ে পড়েনি, ও পরিচালনা নিয়ে পড়েছে। বা আমি ধরো ঋদ্ধির কথা, অমর্ত্যর কথা বলি, ঋদ্ধির কথা বলি, শান্তিদার ছেলের কথা বলি, মানে তো উজানের কথা, বা বাকি আর যারা আছেন তারা কিন্তু খুব সিরিয়াসলি তারা খুব সিরিয়াসলি, আমি আরিয়ানের সঙ্গে, বাবি তখন অমর্ত্য তখন অভিনেতাই হয়নি, আরিয়ানই আমার ছেলের পার্ট অনেক, ইনফ্যাক্ট আমি বাবির সাথে কোনোদিন কাজই করিনি। তো মানে আমি দেখেছি ও কতটা সিরিয়াস। তো এই যে কাজটা যারা করছে তারা আজকে যে এটা আমাদের একটা সিরিয়াস কাজ, আমাদের শিখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে নিজের কাছে, সেই জায়গাটার জন্য একটা গ্রুমিং দরকার।
সেটা থিয়েটারের গ্রুমিং হতে পারে, সেটা ফিল্ম ইনস্টিটিউটের গ্রুমিং হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু শিখতে হবে। আর মানে শেখার আমার ইচ্ছাটা তো থাকতে হবে হ্যাঁ, ভাবছি আগে। শেখার ইচ্ছেটা তো হয় না, মানে সেটাই, মানে আমি না শিখেই আমি সারা কলকাতা শহরে আমার নাম হয়ে গেছে, নাম জানে না, চরিত্রের নাম হয়ে গেছে। আমি এমন একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তার থেকে আমি কত জায়গা, এটা ঠিক অর্থনীতির জায়গা থেকে অনেকটা তুমি এগিয়ে গেছো, কিন্তু সেটাও তো তুমি ধরে রাখবে, হুম হুম। সেটাও তো তুমি মনে করবে। ওই আমার মনে হয় আরেকটা জিনিসও আছে, যেটা হলো আমি একদম, তুমি যাদের কথা বললে ঋদ্ধি, ঋতব্রত, এদের সঙ্গে বা আরও মানে আরও যারা আছে এদের সঙ্গে কথা বলে আমি দেখতে পারি এরা কিন্তু জানে যে ইজিলি পাওয়া যাবে না। ওরা জানে তো, বাবিও তো জানে, বাবি ময়দানের করা অজয় দেবগানের সঙ্গে পাঠ করার পরে ও জানে যে মানে 2 বছর ধরে ওকে ফুটবলটা খেলতে হয়েছে, কত কিছু করতে হয়েছে, ওরকম বানাতে হয়েছে নিজেকে খুব, মানে ওই জাস্ট একটা ক্র্যাক করলাম আর অমনি একটা 4টে ইন্টারভিউ দিয়ে দিলাম, তা নয়। মানে আমি দেখি সবাই খুব, মানে আমাদের কথা বলছি, আমাদের পরের প্রজন্ম যারা আমাদের ছেলেমেয়েরা, তারা খুব ট্রোলড হয়, ভাবে বোধহয় নেপো কিডস। আরে নেপো কিডস কি, নেপোটিজমটা আসছে কোথায়? ইন্ডাস্ট্রিটা এত বড় থেকে এইটুকু হয়ে যাচ্ছে, আমাদেরই কোনো কাজ নেই তো আমরা আবার ওদেরকে কি দেব? ওদের কাজ ওদের নিজেদেরকে বার করে নিতে হবে। এবং আমরা এইটুকু শিক্ষা দিয়েছি যে বাবা তুমি কিন্তু প্রচণ্ড, তোমাকে খাটতে হবে, তোমায় শিখতে হবে, তুমি ভালো হওয়া সত্ত্বেও অমোক কারণে আরেকজন কাজ পাবেন এবং ফ্লপ করবেন বা বিদেশে চলে যাবেন কিছুদিন বাদে, সিনেমা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না, কিন্তু তুমি পাবে না। তোমাকে যুদ্ধ করে এগিয়ে গিয়ে কাজটা করতে হবে, তখন ওই যুদ্ধটার সঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রিটাও গ্রো করে, আমি মনে করি এটা। এই তোমার সঙ্গে অমর্ত্যর এই ছবিটাতে তুমি কাস্ট করেছো, এই ক্ষেত্রে অনেকেই এই কথাটা তুলবে যে হ্যাঁ মানে ছেলে বলে কাস্ট করেছো, বাট আমার তো মনে হয় যে জেনারেলি একজন পরিচালক বা পরিচালিকা যখন কাস্ট করে কাউকে, তখন তার পেছনে তার গল্পের জাস্টিফিকেশন থাকলেই করে। তোমার ক্ষেত্রে এই কাস্টিংটা কীরকমভাবে হচ্ছে? আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি সঠিক কাস্টিং হতো আর এই গল্পটা যদি অন্য কেউ করতো তাহলে অমর্ত্যকেই করতো। তার কারণ হচ্ছে আমি একজন মিউজিশিয়ানকে চেয়েছিলাম যার মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজের একটা ফ্লুইডিটি আছে, ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমার দরকার ছিল। অমর্ত্য অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে, আমি এমন একজনকে চাইনি যে আসলে হিরো হতে এসেছে, তাকে গিটার দেওয়া হয়েছে, সে গিটারটা বাজিয়ে যেখানে সেখানে বাজিয়ে ফেললো। রূপম ইসলামের গিটারটা বাজাতে গেলে তাকে গিটারটা জানতে হবে, শিখতে হবে। তো অমর্ত্য সেটা জানতো। অমর্ত্য আমাদের মিউজিক টিমে ভীষণভাবে ছিল, আমাকে অ্যাসোসিয়েটও করেছে, স্ক্রিপ্ট রাইটিং না হয়ও পড়েছে, কিন্তু মিউজিকটা তো ওর সম্পূর্ণ নিজস্ব। এবং আমি এমন একটি ছেলেকে চেয়েছিলাম যার ওরকম লম্বা লম্বা চুল, তাকে আমি মানে উইগ পরাবো না, একটা অ্যাংলো ইন্ডিয়ান লুক দরকার ছিল, সেই সমস্ত কারণেই। এবং আমি বলবো যে অভিনয়ের ক্ষেত্রে ও প্রথম উড়নচণ্ডীতে যে অভিনয়টা করেছিল সেটা লোকে প্রশংসা করেছে, তারপর ময়দানে তো ওকে খুবই প্রশংসা করেছে লোকজন। তো একজন অভিনেতা, সে 2টো ছবি 22 ইয়ার্স করেছে, 2টো ছবি করে মোটামুটি একটা প্রশংসা পেয়েছে। শুধু আমার ছেলে বলে আমি ওকে নেব না, আমি এরকম বোকা নই। আরেকটা কথা বলো, সেটা হলো যে তোমার আর ডিরেক্টর আর অ্যাক্টরের সম্পর্ক আর মা ছেলের সম্পর্ক, এই দুটোর মধ্যে কিভাবে ডিফারেন্সটা তৈরি হচ্ছে? আমার মা ছেলের কোনো সম্পর্কই এখনো অবধি আমি করে উঠতে পারছি না। আগে ছিল মা ছেলের সম্পর্ক, এখন একেবারে মানে যদি কোনো কাজ হয়
বা বাবি মানে অমর্ত্য যদি কোনো কাজ ভালো করে, তাহলে আমি বলি যে হ্যাঁ এটাই তো এক্সপেক্টেড, এটাই তো, কারণ আমিও এরমভাবেই শুনেছি, এটাই তো করার ছিল, তাই জন্যই তো তোমাকে নেওয়া হয়েছে। আর যদি কিছু ভুল হয় যেটা অভিনয় সংক্রান্ত নয়, তুই এটা করলি না, ফিল্ম ইনস্টিটিউট এটা শেখায়নি। মানে সুতরাং মোটামুটি আমাদের বাড়িটা এখন গত কয়েক মাস ধরে হয়ে গেছে ব্যাকরুম অফ ফিল্ম ইনস্টিটিউট। সো ও আঁকতেও একটু আধটু পারে, যার ফলে ওকে দিয়ে আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জাস্ট মা হয়ে, মানে মায়ের যে এক্সপ্লয়টেশনটা ও আমাকে এক্সপ্লয়েট করে না, আমি ওকে মোটামুটি ওটা করে যাই। ও কিছুদিন বাদেই আবার চলে যাবে বম্বেতে। এখন এখানে আছে, ছবিটার প্রমোশন হয়ে গেল, মানে রিলিজ হলো, প্রমোশন আর হচ্ছে। আমাদের ছবি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ স্টুটগার্টে সিলেক্টেড হয়েছে অনলি বেঙ্গলি ফিচার ফিল্ম। সো এবং বাবির ইউ ইন দ্য সিটি অ্যান্ড সিটি ইনসাইড ইউ, এটাও ওটাও একটা ডকুমেন্টারি করেছে অন বম্বের এই ওয়ার্কার্সদের ওপরে, যারা হেঁটে হেঁটে সারা শহরটা ঘুরে ঘুরে কাজ করে। তো সেটা অনেক জায়গায় গেছে, উইন্টার থুরে সুইজারল্যান্ডে গিয়েছিল, এখানেও সিলেক্টেড হয়েছে জার্মানিতে। তো উই মাইট বি ট্রাভেলিং দেয়ার ফর ফিউ ডেজ। এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন করিনি। এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স যে ও একটা অন্য ছবি, মানে ও অ্যাকচুয়ালি দুটো ছবির জন্যই যাচ্ছে, আর আর সেটা বাই চান্স হি ইজ দ্য অ্যাক্টর, বাট ওর ছবির জন্যই ও সিলেক্টেড হয়েছে, আর আমি ফিচার ফিল্মের জন্য, ও তো নন ফিচার ফিল্ম ক্যাটাগরিতে। তো এইটা আমি যখন প্রথম আমেরিকা গিয়েছিলাম, আমি ডিজনি কিচ্ছু দেখিনি, কারণ বাবিকে নিয়ে যাইনি বলে, আমি থিয়েটার করতে গিয়েছিলাম। তো এখনও সেই জন্য ডিজনি আমার দেখা হয়নি। তো এবারে ইউরোপ কখনো বাবির সঙ্গে একসঙ্গে করিনি, ট্যুর করিনি, এবারে একটা চান্স এসেছে জীবনে। যখন মানে এতদিন তুমি বম্বেতেও কাজ করতে করতে চলে এসেছিলে অনেক আগে, সেটা অমর্ত্য জন্মানোর সময় বোধহয়, আরো আগে চলে এসেছিলে। হ্যাঁ, মানে আমার সবে মাত্র বিয়ে, অমর্ত্য জন্মানোর সময়। হ্যাঁ, এবার ধরো এই যে পুরো একটা জার্নি, এতদিনের জার্নি অভিনেত্রী হিসাবে, এখন ডিরেক্টর হিসাবে, আক্ষেপ আছে কোথাও কোনো জিনিস নিয়ে, যে কোথাও এটা হলে এরকম হতে পারতো, ওটা হলে এরকম হতে পারতো? আমি আক্ষেপ করার মেয়ে নই, কারণ আমি নেভার মাইন্ড বলে একটা ছবি বানিয়েছি। আই অলওয়েজ সে নেভার মাইন্ড। সো হ্যাঁ, নেভার মাইন্ড না বলতে পারলে তো এগোতে পারতাম না, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে আমি অনেকগুলো কাজ আরও করতে পারতাম, অনেক কাজ আমার কাছে আসতে পারতো অনেক। বিশেষত আমি ছবির ক্ষেত্রে আমি বলবো যে পরবর্তীকালে যখন দেখেছি যারা করেছেন তারা তো কেউ খুবই ভালো করেছেন, কেউ একেবারেই ভালো করেননি। তো সেগুলো আমাকে যখন করা হয়েছিল বা আমার কাছে যদি আসতো, তাহলে ডেফিনেটলি আমি আই উড হ্যাভ ডান জাস্টিস। আমি কেন কাস্টেড হলাম না তার পরিষ্কার কারণ আমার কাছে নেই। আমার মনে হয় যারা কাস্টেড হয় না তাদের এরকম মনে হয়, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো। মানে আমার একটা সময় আমার ডেফিনেটলি মনে হয়েছে যে আমি একজন পড়াশোনা করে একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যার মধ্যবিত্ত ভ্যালুজ আছে, এবং আয়নার সামনে নিজে দাঁড়িয়ে নিজেকে সম্মান করতে পারবো, এইটা প্র্যাকটিস করলে তাদের দশা এরকমই হয়। কিন্তু ওই আর কি, নেভার মাইন্ড। হ্যাঁ, কিন্তু ধরো এই যে তোমার কোনদিন এটা মনে হচ্ছে যে যখন তুমি ইন্ডাস্ট্রিতে এসছো, কাজ করছো, ইন্ডাস্ট্রি বলাটা ভুল হবে আর কি, মানে যখন কাজ করা শুরু করেছো, যখন আশেপাশে সেই সময়কার পরিবেশে বন্ধুত্ব তৈরি হতো, তো তোমারও সেই বন্ধুত্বগুলো নিশ্চয়ই তৈরি হয়েছে। আজকের দিনে তুমি যখন অবজেক্টিভলি বাইরে থেকে দাঁড়িয়ে দেখো, আজকের জেনারেশনের মধ্যে কি ওই বন্ধুত্বটা তৈরি হয়, মানে যেটা 20 বছর 30 বছর থেকে যাবে?
আমার যারা দু একজন বন্ধু বা যাদের সঙ্গে একেবারেই দেখা হয় না, তাদের মধ্যে একজন বন্ধুর সঙ্গে আমি নেভার মাইন্ড ছবিটি করলাম। ওর সঙ্গে তো আমি বেশি ছবি করিনি, ওর সঙ্গে গুটি কতক ছবি করেছি। হ্যাঁ, কিন্তু বন্ধুত্বটা থেকে গেছে। তুমি ঋতুপর্ণা সেনগুপ্তের ঋতুপর্ণা সেনগুপ্তর কথা বলছি। ওর সঙ্গে ওর মা, আমার মনে আছে চতুরঙ্গ বলে লালদা যে ছবিটা করেছিল সুমন মুখোপাধ্যায়, তো ওর ছবিটা, এবং আমি তখন থিয়েটার করছিলাম চতুরঙ্গ ব্রাত্য বসুর পরিচালনায়, এবং সৌমিত্র দাদের দলে আর কি, পূর্ব পশ্চিমে। তো আমাদের প্রথম দিকে অনেক শো হয়েছিল এবং খুবই মঞ্চ সফল হয়েছিল। ঋতুর মা কাকিমা কিন্তু ওর ছবিটাও দেখেছিল, আমাদের নাটকটাও দেখেছিল। স্যার রেয়ার থিং, আমি কেন বলছি, এটা সবার কাছে খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এই প্র্যাকটিসটা নেই। কিন্তু আমার জন্য আমার নাটকটা দেখেছিল, ওর নিজের মেয়ের জন্য ওটা দেখেছিল, এবং ঋতু তখন দাঁড়িয়ে কিন্তু বলেছিল যে ও কিন্তু নাটকটাও করছে। তো এই জায়গাগুলো তখন খুব সহজে হতো। এখন ওগুলো হয় না, কেউ কারোর কিছু খুব একটা দেখে না, যদি না তাদের একটা ইকুয়েশন থাকে। তো সেই সময় ইকুয়েশনের জায়গা ছিল না কখনো? নিশ্চয়ই ছিল, কিন্তু আমার মনে হয় কেন জানি না, সেই সময় লোকজনদের ধৈর্য বেশি ছিল, আত্মবিশ্বাস বেশি ছিল। এটা প্রধান কারণ, আত্মবিশ্বাস বেশি ছিল। এবং আমরা ভাবি যে আমরা ভীষণ এটা বুঝে গেছি আর কি, বিজনেসটা বুঝে গেছি। মানে নানান স্তরের ছবিকে যদি সাপোর্ট না করা হয় তাহলে ওটা বৃথাই ইন্ডাস্ট্রি বলে বলা হবে। যেটা আমি মানে কি বলবো, মানে একটা, আমি সবসময়ই বলেছি যে ইটস লাইক আ পন্ড, মানে একটা পুকুরের হেলথ, ইকোলজিক্যাল ব্যালেন্সটা থাকবে যখন বড় মাছ, ছোট মাছ, মাঝারি মাছ সবাই থাকবে। তো শুধু আমরা থাকবো এবং সেটাতে রাজনীতির রং লাগিয়ে সেটাকেই পিঠ চাপড়াবো, তাতে কি হচ্ছে? যাদের পিঠ চাপড়ানো হচ্ছে তারা তো কিছু দূর গিয়ে হোঁচট খাচ্ছে। তারপর অবশ্য তারা মানে সো মেনি ডেজ সাকসেস পার্টি। তো এতই যদি সাকসেস পার্টি হয় তাহলে সংখ্যা সিনেমার কমছে কেন? আর ইন্ডাস্ট্রির ব্যবসাও কোথায় নেই? তো তাই তো, ইন্ডাস্ট্রি ব্যবসা নেই বলে সংখ্যা কমছে কেন? হ্যাঁ, তো তাহলে নিশ্চয়ই যারা বড়রা আছেন, যারা কৃতি মানুষজন, আমি তো সবে কাজ করতে শুরু করেছি, প্রথম ছবি আমার নেভার মাইন্ড, কিন্তু তাদের ভাবার দরকার আছে। এবং আমার ভীষণভাবে মনে হয় যে নতুনদের জায়গা দেওয়ার দরকার আছে। পিঠ চাপড়ানো হয়েছে সারা জীবন, কিন্তু অতটা পিঠ চাপড়িও না যে তলাটা পুরোটা ফাঁকা হয়ে গেল, হঠাৎ একদিন সব রঙগুলো বদলে আরেকটা রং হয়ে গেল, তোমরা কেউ টেরই পেলে না। এই যে ধরো একটা রাজনীতিকরণের কথা বললে, রাজনীতির তো একটা মারাত্মক প্রভাব ছিলই আমাদের ইন্ডাস্ট্রিতে, এখনো তো আমি যা যা দেখছি তাতেও রাজনীতির প্রভাব আবার করে পড়তে পারে বলে মনে হচ্ছে। এই যে একটা বদল হলো, এবং সেই বদলের পেছনে আমার ধারণা, আমার বিশ্বাস, এবং আমার মনে হয় অনেকেরই বিশ্বাস, যে যেই ঘটনাটার কথা আমরা শুরুতে বলছিলাম, সেই ইনসিডেন্টটা মানুষকে ভেতর থেকে সত্যিই নাড়িয়েছিল, এবং তার এফেক্টই আছে এটার উপর। তো এই যে বদল হওয়ার পর বেশ কিছু মানুষ আশা দেখতে পাচ্ছে নতুনভাবে। তোমার ছবিটাও রিলিজ সেই সময় হচ্ছে, যেই সময় ওই নেক্সাসটা আর কাজ করছে না, এটা থেকে তুমি আশা দেখতে পাচ্ছ? দেখো, মানুষকে তো আশা করতেই হবে, তার কারণ হচ্ছে আমরা তো আশা করেই একটা দীর্ঘদিনের সরকারকে সরিয়ে অনেক আশা করে নিয়ে আসা হয়েছিল। তো আমি বলবো যে যোগ্য অযোগ্যের বিচারে যেন রাজনীতিকরণ না হয়, তাহলে যে কি সে হয়ে যাবে। এবারে আর কিছু বাঁচানো, আর তো কিছু হাতে নেই, হাতে রইল পেন্সিল যদি হয় তাহলে আবার সেই লোকগুলো তাদেরকেই কাজে দেবে,
তাদেরই ছবি দেখতে আসবে, তাদেরই ছবিতে সাপোর্ট করবে, বাকি ছবিতে করবে না, কারণ হিসেব নেই। তো তাহলে কিন্তু আমার মনে হয় আমি বিশ্বাস করতে রাজি আছি, আর আমি আমার নিজের বিশ্বাসে কাজকর্ম করেছি, আমি কম্প্রোমাইজ করিনি। যেগুলোকে মানে কম্প্রোমাইজ তাকেই বলে যে আমি চাইনি তবু আমাকে করতে হয়েছে, এরকম কাজ আমি করিনি। মানে ভালোবাসার কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু এরকম কাজ আমি করিনি। তো সেখানে আমি বলবো যে লোকজনের ভাবা উচিত, যে তা না হলে কিন্তু আবার সেই উল্টো পথটাই আসবে। নতুনকে কিন্তু কিছুতেই আটকানো যাবে না। সেটা কোনোদিন যায়ওনি, কোনো দিন যায়নি, কখনো যাবে না। কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে ফাইট করতে করতে এই নতুনরাও তো, তারাও তো ধসে যাচ্ছে। মানে আমি নিজেকে 20+ মনে করি, where direction is concerned। তো সেখানে আমি যদি কোনো কাজ না করতে পারি, তাহলে কার লাভ হবে বা কার ক্ষতি হবে এটা বিচার করার প্রয়োজন আছে। প্রয়োজন আছে ঠিকই। তো আশা তো আমরা সবাই করেই এতদিন ধরে বেঁচেই আছি, মানে শিল্পীরা বেঁচেই থাকে আশা নিয়ে। মানে যদি মানে তাদেরকে, আমি জানি না শিল্পী শব্দটা বড়, কিন্তু আর্ট প্র্যাকটিশনারও যদি বলি তাহলেও তারা বেঁচে থাকে আশা নিয়ে। দেখো, রক্তকরবী যখন আমি করেছিলাম নতুন প্রযোজনা, তখন তো খুবই ডিফিকাল্ট সময়। আমি কিন্তু থিয়েটারটা করছিলাম এবং ওয়াই চ্যানেলে দিনের পর দিন রাত্রিবেলা অবধি আমি থাকতাম, অনেক নাটক করতাম, তারপরে ফিরে আবার ওখানে চলে যেতাম। আমি তো অনেক হল পাইনি। আমি না ওই পাইনি, আমাকে বাদ দিয়েছে, এইসব গান আমি গাইতে চাই না। আমি তখনও গাইনি যখন ওরা খুব পাওয়ারফুল ছিল। এখন তো সবাই বলছে, কিন্তু যখন ওরা পাওয়ারফুল ছিল তখনও আমি করিনি। সুতরাং আমি আমার নিজের প্রয়োজনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, আমি সেগুলোই করেছি। আচ্ছা, আজকের দিনে দেখো এই কন্টেন্ট, মানে তো আমাদের চোখের সামনে তো কন্টেন্ট বলে বিষয়টা তৈরি হলো। একদম। আগে তো কন্টেন্ট শব্দটা ছিল না, এখন তো কন্টেন্টই নাকি সব। এবার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, লোকজন সব কন্টেন্ট বানাচ্ছে। এবার তুমি এই বদলটাকে তোর চোখের সামনে দেখেছো, তোমার এখন দাঁড়িয়ে কি মনে হয় বদলটা কতটা ঠিক, কতটা কিভাবে দেখো, তোমার পার্সপেক্টিভটা কি? দেখো, আমার মনে হয় কন্টেন্ট, যদি আমি শুধু শব্দটা ধরি, এটা খুব আশার। তার কারণ কন্টেন্ট আমার গল্প, সেটা আমার এই ছবির গল্প, নেভার মাইন্ড, এটাই কিন্তু এই যে সবাই বলছেন যে ছবিটা আলাদা, তার কারণ একদম প্রথম থেকে শুরু হয়েছে গল্পটাই আলাদা। লাস্ট কবে কয়েকজন বাঙালি, কয়েকজন কলকাতার লোকজন বারে গিয়ে কিছু জিনিস খুঁজে পেয়েছে তাদের জীবনে, কবে দেখেছি আমার তো মনে পড়ছে না। তো কন্টেন্ট ইজ ডিফারেন্ট, কিন্তু কী কন্টেন্ট সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই যে আমরা আজকে কথা বলছি, আড্ডা দিচ্ছি, আমার ছবি নিয়ে কথা হচ্ছে, কিন্তু শুধু হচ্ছে না, না না, একেবারেই নয়। হ্যাঁ, আমরা সব নিয়েই কথা বলছি, সব নিয়েই কথা হচ্ছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আগে কিছু কিছু ভালো পত্রিকাতে বেরোতো এরকম ইন্টারভিউ, আমারও কয়েকটা ইন্টারভিউ এরকম বেরিয়েছে, খুবই ভালো পত্রিকাতে বেরোতো। এখন আর ওগুলো বেরোয় না, এখন সবাই স্কুপ খোঁজে। আর তাই জন্যে এখন এই কন্টেন্ট মেকার তোমাদের মতো যারা এরম ধরনের পডকাস্ট করছে এবং কোট আনকোট এটা চালিয়ে যেতে পারছে, এটা চালিয়ে যেতে পারছে, লোকেদের ভালো লাগছে, লোকেদের গেলানো হচ্ছে না, লোকেদের ব্রেন ওয়াশ করানো হচ্ছে না। তো বদলাচ্ছে। কিন্তু আমি কখনোই আমি একজন শিল্পী হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে বা অভিনেত্রী হিসেবে আমি একজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে নিজেকে কম্পিট করতে পারবো না। সেটাতে কিন্তু ইন্ডাস্ট্রি এগোবে না। বা আমি একজন রিল মেকারের সঙ্গে আই ক্যানট কম্পিট অ্যাজ আ ডিরেক্টর। ঠিকই, দুটো আলাদা জিনিস, দুটো একদম আলাদা জিনিস।
তো আমি ওটা করতেই চাইবো না, ওটা করতেই চাইবো না, ওটা করা উচিতও নয়। কিন্তু ওই কন্টেন্টের নাম করে সব একটা বড় খিচুড়ি বানানো হচ্ছে, ওইটা একটু ভয়ের। ওটাতে কোথাও একটা তোমাদের মতো লোকজনরা নিয়ন্ত্রণ করবে আশা করি। না দেখো, এটা ঠিকই যে আমি প্রথম যখন শুরু করেছিলাম তো আমি ভেবেছিলাম কেউ দেখবে না, সত্যি কথা ভেবেছিলাম কেউ দেখবে না, কারণ এতক্ষণ ধরে কথা হ্যাঁ, শুনবে। সেই তো। তারপরে যে লোকে দেখেছে, এবং শুধু দেখেনি, যেটা মানে অদ্ভুত লাগে আমার ভাবতে, যে আমার এখানে তো প্রচুর অভিনেত্রী এসছে, যেহেতু আমি পরিচালক প্রধানত, তাতে প্রচুর মানুষের সঙ্গে পরিচিতি আছে আমার, তারা এসছেন। এবং এখন আমি এরকম বেশ কিছু মেসেজ যখন পাওয়া শুরু করলাম যে দাদা কোনোদিন নিশ্চয়ই এরকম অভিনেতা হবো যেদিন তোমার পডকাস্টে যেতে পারবো, ইট ফিলস সো নাইস। অ্যাবসলিউটলি ইট ফেলস। কি ভালো লেগেছে আমার মনে হচ্ছে আচ্ছা তাহলে কি সত্যি কিছু ঠিক করছি। এটাই তো আমি তোমার জন্যই বলছি, মানে আজকে তোমার পডকাস্টে এসে বলছি বলে নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে তো নিশ্চয়ই অনেকবার শুনতে হয়েছে যে না 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 এরকম সিরিয়াস কথাবার্তা কেউ শুনবে না, এইগুলো কে শুনবে, না 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 শুনবে, থিয়েটার নিয়ে কথা বলে কে শুনবে, এটা নিয়ে মানে এরকম। আমি কিন্তু এই ছবিটা করতে গিয়ে আমি টেলিভিশন করতে পারিনি, কারণ টেলিভিশনে আমাকে যখন কাস্ট করা হয় তখন আমাকে পুরোপুরি চাওয়া হয়, এবং আমি পুরোপুরি দিতেও রাজি আছি, স্বাভাবিক সেটাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো আমি ওটা করতে পারিনি, হ্যাঁ, তার জন্য আমার ভীষণ অনটন হয়েছে। কিন্তু আমি থিয়েটার করেছি, কিন্তু ওটা আমি করতে পেরেছি। তো আমি সেটাই বলছি যে ওটা, আর কি বলতো, ওটা কোথাও একটা বিশ্বাসের জায়গাও আছে যে তুমি বদলানোর জন্য কিছু করনি, তুমি তোমার মতো করে এটাই বলতে পারো, তুমি ঠিক ঠিক একেবারে, তুমি হয়তো অন্যটা পারো না, তুমি অন্য যারা করছে সেই মানে লক্ষ লক্ষ ফলোয়ার্স হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু ওটা হয়তো পারো না, তুমি এটা পারো এবং এটাই করতে। তার আমি একটা কারণ বুঝতে পারছি, এমনি গল্প করতে করতে বুঝতে পারলাম যে শুরুটা যদি ডাকঘরের অমল দিয়ে হয় না, পুরো বিষয়টা ঘেঁটে যায়। তোমারও ডাকঘরের অমল দিয়ে শুরু হয়েছিল। অফ ক্যামেরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি, যখন চৈতি বলছিল ডাকঘরের অমল দিয়ে শুরু, আমার জীবনেও প্রথম ওইটাই বলছে। অ্যাকচুয়ালি আমার জীবনেও প্রথম সত্যি কি অদ্ভুত মিললাম, কোনো সময় হয়ে যায় এরকম যে আমিও শুরু করেছিলাম ডাকঘরের অমল দিয়ে, স্কুলের একটা প্রোগ্রাম যেটা আকাশবাণীতে দেখানো হয়েছিল, হয়তো সেটাই থেকে গেছে। আসলে আমার মানে বড় হওয়া, প্রত্যেকের বড় হওয়াটাই বোধহয় মানে দুই অমল কথা বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো দুই অমল, আমরা তো আসলে অমল হিসেবে থাকতে চাই, আসলে অমল হিসেবে থাকতে চাই, অমলিন জায়গায় মোটামুটি অমলের জন্য লড়াই করছে। আমার মনে হয় কিউরিওসিটি খুব ইম্পর্টেন্ট জিনিস জীবনে, এবং আমি এটা সবসময় বিশ্বাস করি যে আমার এত প্রশ্ন আমার কেন, আমার সবসময় ছোটবেলা থেকে খুব প্রশ্ন করতাম। বেশ কিছু লোকজন বলতো এত প্রশ্ন করবে না, আর কিছু লোক ছিল যারা কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দিত, এবং তারা ছিল বলে আমার প্রশ্ন করার অভ্যেসটা যায়নি। সেই প্রশ্ন আমি সরকারের বিরুদ্ধেও করেছি, এই পডকাস্টেই করেছি। সেই প্রশ্ন আমি আরজি করের বিরুদ্ধেও করেছি, সব ক্ষেত্রে সেই প্রশ্ন আমি তোমাকেও করছি, তোমাকেও জানতে চাইছি। এটাই তো আমার মনে হয় এই মানে ইট কিপস আস গোয়িং। অ্যাবসলিউটলি। বেশ, খুবই এটা তোমার সঙ্গে আড্ডাটার মধ্যে কোনো, আমি বলি যে আড্ডার না কোনো বিন্যস্ত হওয়ার দায় নেই, সব কিছু যে সাজানো গোছানো হতে হয় এরকম কোনো কথা নেই, এবং সেটাই বোধহয় বেটার আড্ডা হয় যেখানে সাজানো গোছানো নেই বিষয়টা। খুব একটা গোছানো আড্ডা দিলাম, হয় না, ওটা খুব একটা ভালো হয় না। যাই হোক, নেভার মাইন্ড, লোক বেরিয়েছে এবং লোকজন দেখে ভালো লাগছে লোকজনের। আমার দেখা হয়নি, আমি এর মধ্যেই দেখবো, আমার কয়েকটা জিনিসের ব্যস্ততা চলছে, বাট আরো বেশি মানুষ দেখুক, আরো বেশি মানুষ তোমার ছবি এবং তোমার গল্পের সঙ্গে কানেক্ট করুক, তোমার সঙ্গে কানেক্ট করুক থ্রু দ্য স্টোরি, সেটাই আশা এবং সেটাই তোমারও বিশ্বাস আমার মনে হয়। একেবারে তাই। সবাই কিন্তু পার্সোনাল স্টোরি বলে, তুমি যেটা একদম প্রথমে, মানে গল্প আসলে একটা, গল্প আসলে একটা, সেটা বিভিন্ন ভাবে, তুমি কোথা দিয়ে দেখছো, সেটাই আমি বলছি যে তোমার অ্যাজ এ ফিল্ম মেকার তোমার সঙ্গে কানেক্ট করুক। কারণ আমি সত্যি ট্রেলারটা যখন দেখেছিলাম আমার সত্যি মনে হচ্ছিল বাহ, একটা অদ্ভুত ফ্রেশনেস দেখলাম, একটা অদ্ভুত ফ্রেশ জিনিস দেখলাম, যেটা খুব ভালো লেগেছিল। সো মানে হোপ ফর দ্য বেস্ট, এবং আশা করি তোমার থেকে আরো অনেকগুলো গল্প পাবো। তো আজকের এপিসোড এখানেই শেষ করি। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো, একটা নির্ভেজাল আড্ডা, এটা
মানে অগোছালো আর একদম একদম। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।